প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম পত্রের শেষ অধ্যায় অর্থাৎ সপ্তম অধ্যায় উত্তর আফ্রিকায় ফাতিমীয় খিলাফতের তাদের অবদান অর্থাৎ সভ্যতা ও সংস্কৃতি বিকাশে তাদের অবদান কী সেটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ ফখরুল ইসলাম সিফাত, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। আজকে আমরা আলোচনা করব ফাতিমিদের সময় উত্তর আফ্রিকা ও মিশরে তাদের সভ্যতা ও সংস্কৃতির বিকাশ সম্পর্কে। এটি দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত উত্তর আফ্রিকার একটি মানচিত্র। আজকে ক্লাস থেকে তোমরা যা জানবে, ফাতিমিদের সময় উত্তর আফ্রিকা ও মিশরে সভ্যতা ও সংস্কৃতির বিকাশ সম্পর্কে তোমরা বিশ্লেষণ করতে পারবে। আজকের এই ক্লাস থেকে এই বিষয়টি আমরা আলোচনা করব। শুরুতে আমরা ফাতিমি খিলাফতে জ্ঞান বিজ্ঞান চর্চায় অভূতপূর্ব উন্নতি সাধিত হয়, যা তৎকালীন বিশ্বে বিরল। এ বংশের শাসকদের মধ্যে অধিকাংশই সুশাসক ছিলেন। সংস্কৃতি মনায় ফাতিমিদের সময় উত্তর আফ্রিকা ও মিশরে জ্ঞান বিজ্ঞান চর্চায় যে অভূতপূর্ব উন্নতি সাধিত হয় তার কিছু নিদর্শন আমরা উল্লেখ করব নিচে। উত্তর আফ্রিকা বা আফ্রিকার অন্যতম দেশ হচ্ছে মিশর, যা মূলত ফাতিমিদের হাত ধরেই সেখানে সমৃদ্ধি অর্জিত হয়েছিল। আজকের যে কায়রো নগরী, এটি ফাতিমীয় খলিফারাই প্রতিষ্ঠা করেছিলেন। আমরা সেগুলো বিস্তারিত জানব। শুরুতে আমরা একটি ছবি দেখি। এই ছবিটি আল আজহার বিশ্ববিদ্যালয় বা মসজিদের ছবি। শুরুতে এটি একটি মসজিদ ছিল, পরবর্তীতে একে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়। এই ছবিটি একটু খেয়াল করো। এটি হচ্ছে প্রাচীনকালে আল আজহার মসজিদ বা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ছাত্ররা পড়াশোনা করতো তার একটি ছবি। তাহলে এটি একটু আমরা বিশদভাবে জেনে নেই। আল আজহার মসজিদ ও বিশ্ববিদ্যালয়। খলিফা আল মুইজের সুযোগ্য সেনাপতি জওহর, যিনি মিশর জয় করেছিলেন, 969 খ্রিস্টাব্দে তিনি মিশর জয় করেন এবং সেখানে আল কাহিরা বা কায়রো নগরীর গোড়াপত্তন করেন। তিনি এখানে বিবি ফাতেমাতুজ জোহরার স্মরণার্থে 970 খ্রিস্টাব্দে আল আজহার নামে একটি মসজিদ নির্মাণ শুরু করেন। 972 খ্রিস্টাব্দে এর নির্মাণ কাজ শেষ হয়েছিল। মসজিদটির নির্মাণে ইট, মরমর পাথর, কাঠ, পাথর ইত্যাদি ব্যবহার করা হয়। মসজিদটির দেয়াল উত্তর পশ্চিমে 278 ফুট, দক্ষিণ পূর্বে 298 ফুট প্রায়, উত্তর পূর্বে 216 ফুট এবং দক্ষিণ পশ্চিমে 123.5 ফুট ছিল। পরবর্তীকালে খলিফা আল আজিজ এই মসজিদে একটি পাঠাগার স্থাপন করেন। এই পাঠাগারেই পরবর্তীকালে আল আজহার বিশ্ববিদ্যালয় উন্নীত হয়, যা বর্তমানে বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। আল আজহার শব্দের অর্থ হচ্ছে জমকালো। বাস্তবিকেই এটি একটি জমকালো ইমারত ছিল। 989 খ্রিস্টাব্দে এখানে মহাবিদ্যালয়ের ক্লাস শুরু হয়। শুরুতে এখানে কেবল কোরআন ও ইসলামী আইনশাস্ত্রের পাঠ দেয়া হতো। পরবর্তীতে আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী জ্যোতির্বিদ্যা, মুসলিম দর্শন ও যুক্তিবিদ্যা অন্তর্ভুক্ত করা হয়। এসব বিষয়ে পাঠ দেওয়ার জন্য দেশি বিদেশি বিজ্ঞ পণ্ডিতদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হতো। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রধান ছিলেন আবু ইয়াকুব। 1199 খ্রিস্টাব্দে ধর্মবিরোধী মতবাদ প্রচারের অভিযোগে উজির আল আফজাল এটি বন্ধ করে দেন। পরবর্তীকালে অর্থাৎ এটি প্রায় 88 বছর বন্ধ ছিল, তারপরে এটি খুলে দেওয়া হয়। এরপর এটি দার্শনিক, বিজ্ঞানী, কবিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। বর্তমানে এটি মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। শুধু তাই নয়, এটি
প্রাচীনকালে যে সকল বিশ্ববিদ্যালয় ছিল তার মধ্যে অন্যতম একটি বিদ্যাপীঠ ছিল। আমরা জানি যে মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশে 3টি কেন্দ্রের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তার মধ্যে প্রথমটি ছিল বাগদাদে, দ্বিতীয়টি হচ্ছে প্রথমটি আব্বাসীয়দের তত্ত্বাবধানে বাগদাদে, দ্বিতীয়টি হচ্ছে স্পেনে উমাইয়া আমিরদের তত্ত্বাবধানে কর্ডোবা কেন্দ্রিক, এবং তৃতীয়টি হচ্ছে এই মিশর কেন্দ্রিক, যেটি আল আজহার বিশ্ববিদ্যালয়। এবং এই ফাতিমীয়রা মূলত আব্বাসীয়দের অনুকরণেই তাদের এই জ্ঞান বিজ্ঞান চর্চা করেছিলেন এবং সেখানে দেশ বিদেশের বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদেরকে স্থান দিয়েছিলেন এবং তারা তাদের পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন। এবার আমরা দারুল হিকমা সম্পর্কে একটু জেনে নেই। দারুল হিকমা মানে শব্দের অর্থ হচ্ছে দার মানে গৃহ, হিকমা মানে হচ্ছে জ্ঞান। এটিও একটি জ্ঞান গৃহ। ফাতিমি খলিফা আল হাকিম 1005 খ্রিস্টাব্দে কায়রোতে বিখ্যাত দার আল হিকমা বা বিজ্ঞান ভবন নির্মাণ করে জ্ঞান বিজ্ঞানের পরম পৃষ্ঠপোষক হিসেবে ইতিহাসে তিনি খ্যাতি লাভ করেছিলেন। এটি আব্বাসী আমলে নির্মিত বায়তুল হিকমার অনুকরণে নির্মিত হয়েছিল, যেটি আব্বাসী খলিফা আল মামুন 830 খ্রিস্টাব্দে বাগদাদে প্রতিষ্ঠা করেছিলেন। দারুল হিকমা মূলত শিয়া মতবাদ নিয়ে আলোচনা ও গবেষণা করত। এগুলো ছাড়াও এখানে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার বহু মূল্যবান গ্রন্থ সংগ্রহীত ছিল। দেশ বিদেশের বহু পণ্ডিত ব্যক্তি এখানে আলোচনায় অংশ নিতেন। এই প্রতিষ্ঠানে কাব্য, সাহিত্য, ব্যাকরণ, তুলনামূলক আইন, তর্কশাস্ত্র, আয়ুর্বেদ, জ্যোতির্বিজ্ঞান, শব্দবিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয়ে চর্চা করা হতো। অর্থাৎ মূলত এটি আব্বাসীয়দের অনুকরণেই বায়তুল হিকমার মতোই দারুল হিকমা জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন শাখায় গবেষণার কাজ করা হতো। দারুল হিকমার সাথে একটি বিশাল গ্রন্থাগার যুক্ত ছিল। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতন্ত্র ড্রেস কোড ছিল, অর্থাৎ এখানে যারা পড়াশোনা করত তাদের পোশাক আশাক ছিল একেবারে সুনির্দিষ্ট। প্রতিটি বিষয়ে সেখানে দেশ বিদেশের বিভিন্ন পণ্ডিত ব্যক্তিদেরকে অধ্যাপক হিসেবে নিযুক্ত করা হতো। খলিফা আল হাকিম এর তত্ত্বাবধায়ক হিসেবে দার্শনিক ও বিজ্ঞানী ইবনে হাইসামকে নিয়োগ দিয়েছিলেন। তিনি একজন চক্ষু বিজ্ঞানী ছিলেন, অর্থাৎ চক্ষু চিকিৎসক ছিলেন। তিনি প্রায় 100টি গ্রন্থ প্রণয়ন করে তৎকালীন সময়ে তার দক্ষতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন। মূলত তিনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন, তাকে সেইখানে নিযুক্ত করে মূলত জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটিয়েছিল ফাতেমীয়রা। সাহিত্য চর্চা। ফাতিমীয় খিলাফতের সময়ও সেখানে সাহিত্যের বিভিন্ন দিক চর্চা হয়েছিল। আমরা দেখছি যে ফাতিমি খলিফাগণ জ্ঞান পিপাসু ও বিদ্যুৎসাহী ছিলেন। তাদের লাইব্রেরিতে সাহিত্যের লক্ষাধিক পুস্তক সংগৃহীত ছিল। ইবনে মুকলা ও অন্যান্য হস্তলিপি বিশারদদের লিখিত পাণ্ডুলিপির 2400 কপি কোরআন, 300টি বড় আরবি অভিধান এবং ইবনে দোবায়দের 100টি জামহারা সংগৃহীত ছিল। তাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ইহুদি মুসা বিন আল সাজ্জান, অর্থাৎ ইহুদি চিকিৎসক মুসা বিন আল সাজ্জান এবং তার 2 পুত্র ইসাক এবং ইসমাইল। তারা ফাতিমীয় খলিফাদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন এবং তাদের আরও পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন সাইদ বিন বাত্রিক, যিনি একজন চিকিৎসক ছিলেন। ঐতিহাসিক আল কিন্দি, আমরা জানি যে মুসলিম ইতিহাস তত্ত্ববিদদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আল কিন্দি এবং তিনি সেইখানে পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। এছাড়াও সাহিত্যিক ও কবি ইবনে খাল্লাস এবং দার্শনিক ও বিজ্ঞানী ইবনে হাইসাম কিতাবুল মানাজিল নামে একটি চক্ষু বিজ্ঞান বিষয়ক গ্রন্থ রচনা করেছিলেন, যেই গ্রন্থটি মূলত একটি মৌলিক গ্রন্থ ছিল এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটি একটি নতুন দিক উন্মোচন করেছিল। তৎকালীন চিকিৎসা বিজ্ঞানীদের কাছে তিনি অত্যধিক সম্মানিত এবং সুপরিচিত ব্যক্তি ছিলেন। চিকিৎসা শাস্ত্র। খলিফা আল মুইজ ছিলেন চিকিৎসাবিদ্যা ও প্রাকৃতিক বিজ্ঞান চর্চায় পারদর্শী। তিনি ইহুদি চিকিৎসক, যেটি আমি আগে উল্লেখ করেছি, মুসা বিন আল সাজ্জান ও তার 2 পুত্রকে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে।
তারা চিকিৎসক মহলে খ্যাতি অর্জন করেছিলেন। আরেকজন সে সময়কার বিখ্যাত চিকিৎসক ছিলেন আলেকজান্দ্রিয়ার সায়াদ বিন বাত্রিক। ইবনে হাইসাম ও চক্ষু চিকিৎসায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার লিখিত চক্ষু বিজ্ঞানের গ্রন্থ কিতাব আল মানাজিল খুবই প্রসিদ্ধ ছিল, যেটি আমরা আগে উল্লেখ করেছি। স্থাপত্য, চারু কারুশিল্পে তাদের অবদান। ফাতিমিরা আল আজহার ছাড়াও অসংখ্য সৌধ, প্রাসাদ, মসজিদ, মিনার ইত্যাদি নির্মাণ করেন। এগুলোর মধ্যে আল আকসার, আল সালেহ এবং ইবনে রাজ্জাকের মসজিদ উল্লেখযোগ্য ছিল। আল মুইজ নির্মিত কায়রুর ফসর উল বাহার এবং ফসর উল মুইজি প্রাসাদ খুবই বিখ্যাত ছিল। এছাড়া এডেসার স্থাপত্য শিল্পীদের নির্মিত কায়ন্তের বাব আল নসরু, বাব আল ফুতুহ ও বাব আল জুবাইদা নামক তিনটি বিরাট তোরণ ফাতিমি স্থাপত্যের সর্বাপেক্ষা স্থায়ী নিদর্শন রূপে বিবেচিত হতো। এবং এই তিনটি তোরণ প্রমাণ করে যে ফাতিমীয়রা স্থাপত্যের ক্ষেত্রে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। চারু কারুশিল্প ফাতিমীয়রা অগ্রণী ভূমিকা পালন করে। হাতির দাঁতের উপর কারুশিল্প এবং মৃৎশিল্পের দৃষ্টান্ত বিভিন্ন জাদুঘরে বিদ্যমান, অর্থাৎ মিশরের বিভিন্ন জাদুঘরে কারুশিল্প এবং মৃৎশিল্পের হাতির দাঁতের উপর কাজ করা নানান পণ্য সেখানে দেখতে পাওয়া যায়। ফাতিমি যুগের দুজন বিখ্যাত চিত্রকর ছিলেন আল কাসির ও ইবনে আজিজ। উজির আল আজুরির পৃষ্ঠপোষকতায় এরা চিত্রচর্চা করেছিলেন। ফাতিমি শিল্পীগণ রেশমি কাপড়, বুটিদার বস্ত্র, মখমল ও অন্যান্য কাপড়ের উপর স্বর্ণসুতার দ্বারা কারুকার্য করে সেই সকল বস্ত্র পরিধান করতেন এবং এগুলো তাদের উন্নত চিন্তা চেতনারই বহিঃপ্রকাশ ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটির মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে প্রথম পত্র শেষ করলাম, অর্থাৎ তোমাদের দ্বাদশের সিলেবাস প্রায় শেষ হয়ে গিয়েছে। তোমাদের সমস্যাগুলো জানাবে, সেই অনুযায়ী আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের ধন্যবাদ। আর তোমাদের প্রতি একটি বিশেষ নির্দেশনা রইল, সেটি হচ্ছে এই করোনাকালীন শেষ হওয়ার পরেই হয়তো তোমাদের পরীক্ষার বিষয়ে কোনো নির্দেশনা আসতে পারে। সেই কারণে দ্বাদশ শ্রেণীতে তোমরা খুব বেশি একটা ক্লাস করার সুযোগ পাবে না। আমরা এ পর্যন্ত যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো তোমরা গুরুত্ব সহকারে দেখবে। যারা ইতিপূর্বে দেখোনি তারাও কিন্তু আমাদের কলেজের ফেসবুক পেজে এই বিষয়গুলো আছে, তোমরা সেগুলো দেখবে। এবং আমরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্নের উপরে আলোচনা করেছি, সেগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় ভালো করতে পারবে। এবং নিয়মিত অধ্যয়ন করবে, কারণ অধ্যয়নের কোনো বিকল্প নেই। যে কোনো সময় তোমাদের পরীক্ষার সূচি ঘোষিত হতে পারে, সেই জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে। আশা করি স্বাস্থ্যবিধি মেনেই গৃহে অবস্থান করবে এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা উপভোগ করবে। আর তোমাদের যে কোনো সমস্যার বিষয়ে আমাদেরকে জানাবে, পরবর্তীতে আমরা সেই সমস্যা বিষয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আমাদের জন্য দোয়া করবে। তোমাদের জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ।